আমাকে জিজ্ঞেস করছিল কাগজে, যেটা সেটা বলে দিই, এই কথা যখন এসেছে যে 26-এ আপনি কি যাচ্ছেন ব্রিগেডে, জিজ্ঞেস করেছে। ভাই খারাপ লিও না, 26-এ ব্রিগেডে যাওয়া না যাওয়া পরের বিষয়। আমার প্রথম বিষয় হচ্ছে 26-এ যারা যাচ্ছে তারা এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে? 26-এ যারা ব্রিগেডে ডাক দিয়েছে, এতগুলো বড় বড় মিছিল করছে, কোন মিছিলে 3টে এমপি কেন ভোট দিতে যাওনি, অবিলম্বে তার ব্যবস্থা করা হোক কথা বলেছে? 26-এ যারা ডেকেছে তাতে আমি যাব কি যাবে না, কে যাবে কি যাবে না, সব নিজ নিজ ব্যাপার, ওটা পরের বিষয়। আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন? 26-এ যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে? গতকালকে ওয়াকফ বিলের প্রতিবাদে যে মিছিল আসছিল বাসন্তী থেকে, ক্যানিং থেকে, জীবনতলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে বাংলার পুলিশ দাঁড় করিয়ে রুখে অমানবিক ভাবে অত্যাচার জুলুম করলো কেন? এর প্রতিবাদে কি কোনো বাইট দেবে? তাহলে আপনারা 26-এ যারা ডেকেছে তারা কি বলবে যে আপনার এমএলএ আপনার এমপিরা যেন সুপ্রিম কোর্টে কেস করে? এ কথা বুঝছেন না? বলে আপনাদের মহল্লায় আজানটা হয়ে যাক, আর কারো যদি অসুবিধা, এই একটা সুযোগ, আস্তে আস্তে চলে যেতে পারে। আল্লাহুম্মা রাব্বা হাজি ভাইরা আমার, আজান হয়ে গেছে। এই কাগজটা আমায় দিয়েছে, জানতে চেয়েছে। যাওয়া না যাওয়া সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই। এখন অনেক দিন বাকি আছে। 26-এ যিনারা ডেকেছেন ওনারা যদি ওয়াকফ কালা কানুনকে বাতিল করার সত্যি যদি চেষ্টা করে, তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকফ বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে, এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফ্রি গুলি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামাচাপা দিবার যে পরিকল্পনা করলো, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী, সন্ত্রাস, দাঙ্গাবাজ বলা হচ্ছে, এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলিকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল। যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো। বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে, দেখো মোল্লাদের পাওয়ার কত, এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে? এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে, এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই? তারপরে আব্বাস সিদ্দিকী 26-এ যাবে কি না যাবে পরের বিষয়। কথা বুঝে আসছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেবো, এই বিল কি রুকা সম্ভব আছে না নাই? কিভাবে সম্ভব আছে? কিভাবে সম্ভব আছে? আইন যখন কোন জিনিস হয়ে যায়, পাগলামি করবেন না। আমার কম পাগলামি করবেন না। পাগলামি না করে খুব ভালো করে বোঝেন। আছেন চুলোতে, গরম লাগছে, লিয়ে ডাইরেক্ট এই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে। এই চক্রান্ত হচ্ছে। এই কড়াই ফেলেছিল কারা? যারা পাড়ায় পাড়ায় ভয় দেখিয়েছিল না? হ্যাঁ, পাড়ায় পাড়ায় ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? এখন তো বোঝা দরকার। সেই জায়গায় এই বিলটার প্রতিরোধ করা যাবে কিভাবে একটু সংক্ষেপে বলবো। কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর কথা হলো, একটা জিনিস যখন আইন হয়ে যায়,
যখন বিলটাকে আলাদা কথা, যখন আইন হয়ে যায় তখন সর্বপ্রথম তোমার উচিত হবে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটা। লোহাকে কাটতে গেলে যেমন লোহা লাগে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। কেন, লোকসভা থেকে, রাজ্যসভা থেকে ভারতের সব থেকে বড় জায়গা হলো সুপ্রিম কোর্ট। ওই জায়গায় আপনাকে যেতে হবে। যারা আজ মুসলিম মেকি দরদি হয়ে পুরো বাংলায় হই হই করছে, তাদেরকে বলুন আপনারা কজন সুপ্রিম কোর্টে গেছেন, বা আপনাদের যিনি মেন মাথায় বসে আছে তিনাকে যাবার জন্য কতবার বলেছেন। আমি তো এখান থেকে বলছি রাজ্য সরকারের উচিত আমাদের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার। উচিত না? উচিত নয়? হ্যাঁ, বলতেই পারি। তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর হলো, যদি তোমাকে আইনের অস্ত্র বারবার ডেটের পর ডেট দেয়, দ্বিতীয় নম্বর হলো তোমাকে যে শক্তি দ্বারা ওরা আইন করেছে, কি শক্তি? রাজশক্তি। তোমাদের ঘরেও কম্পিটিশনে রাজনীতিতে নামতে হবে, রাজশক্তি তৈরি করতে হবে। যেগুলো সেকুলার দল বলে সে সমস্ত দলকে এক জায়গায় নিতে হবে, যে আসবে না তাকে বাদ দাও। সেগুলোকে এক জায়গায় নিয়ে রাজশক্তি তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার যেমন জোর দেখাচ্ছে, পুরো দেশ জুড়ে তোমাকে তাদের 5 বছর 10 বছর লাগুক, সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার তৈরি করে যেভাবে ও আইন তৈরি করেছে, ওইভাবে তোমাকে ওই বিল বাতিল করে নতুন আইন করতে হবে। এবং ওই আইনে লেখা হবে আমাদের জমির উপরে ঘর বাড়ি যে যা করেছে সবটাই ওয়াকফের দখলে চলে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কেন, তুই আজকে দাদাগিরি দিয়ে জোর করে নিলি, আমার যেদিন ক্ষমতা আসবে আমার জিনিস আমি ফিরিয়ে নেবো, ওটা দাদাগিরি নয়, ইনসাফ হবে। কিন্তু তুই যে 10 বছর 20 বছর ভোগ করেছিলিস তার ক্ষতিপূরণ হলো তোর 10 তলা বিল্ডিং। অ্যাকচুয়ালি হওয়ার পিছনে লক্ষ্য আমার মনে হয় বোম্বাইয়ে আদানির ঘরটাকে বাঁচাবার জন্যই প্ল্যান। কেন, এতিমখানার ওপর অত বড় ঘর, শুনছেন তো নাকি? তো যাই হোক, তাহলে দ্বিতীয় পন্থা। 3 নম্বর পন্থা হলো কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল, কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল জানেন তো নাকি? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা বড় শক্তি গোপন ছিল। ওই শক্তিটা কি? পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল। পাঞ্জাব সরকার বলেছিল সম্পূর্ণ সহযোগিতা, খাদ্য, থাকা, টাকা, গাড়ি ভাড়া, তেল ভাড়া সব দেবো, এবং মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা দেবো। এই সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে তোমরা লড়ো। তাহলে আমার উচিত যেসব রাজ্যে বিজেপি ছাড়া সেকুলার যারা নিজেদের ঘরে বলে, প্রত্যেকটা কংগ্রেস হোক, বাম হোক, আর আমার রাজ্যের টিএমসি হোক, সমস্ত রাজ্যের গভর্নমেন্টকে বলতে হবে যে আমরা সম্পূর্ণ তোমাদেরকে সহযোগিতা করছি, তোমরা আগাও, খাওয়া দেবো, তেল দেবো, কি বলে গাড়ি ভাড়া দেবো, তোমরা কেউ মারা গেলে ক্ষতিপূরণও দেবো, তবে জানবেন এ বিল বাতিল করা সাকসেসফুল হবে। আমার কথা বলা কি ভুল হচ্ছে? অন্য অন্য রাজ্যে যারা মুসলমান বা আছে তাদের বলা দরকার, কিন্তু আমার রাজ্যে 35% বা 40% বা 33% 2011 সেন্সার ধরেই বলছি, যাকে ভোট দেওয়া হলো তিনি কি আমাদেরকে সাপোর্টটা করবে না? তা যদি উচিত না হয় তাহলে বাকি দিন আপনাকে আপনার মসজিদ বাঁচাতে নিজেকে তৈরি হতে হবে, আপনার মাদ্রাসাকে নিজেকে বাঁচাতে হবে, আপনার ঈদগাহকে নিজেকে বাঁচাতে হবে। আর এই বাঁচাতে গেলে পার্টনারে আসতে হবে। পার্টনার, আমাকে দাও ট্যাকেল করব না, না 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 না, তুমি আসো আমি আসি, দুজনা পার্টনারে চলো, তুমি তোমার নেবে আমি আমার নেবো, তবেই তোমরা গেনার হবে। না হয় সারা জীবন যেমন ঠকছো আগামীতে আরো ভয়ানক হবে। কিন্তু তোমরা কথা বলবে কি করে? তোমরা যেই কথা বলবে তোমাদের উপরে অনেক পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, আমির, হযরত, শায়েখ সব দেখে এসে বলবে ও অত মাথা মারতে হবে না, আমরা তো রয়েছি,
ঠান্ডা ঘরে গিয়ে সব টাকার লেনদেন করে তোমাদেরকে বিক্রি করবে। কথা মাথায় ঢুকছে? যদি বাঁচতে চাও, শেষ কথা বলে দিলাম, কড়ায় আছো, চুলোই না পড়ে যাও, একটু বুঝে বুঝে পা ফেলো। এমন না হয়ে যায় মুসলমানরা খুব জ্বালাচ্ছে, চলো সমস্ত হিন্দু ভাইয়েরা না বলে যে ওকে আনতে হবে, সমস্ত হিন্দু ভাই যদি বলে আনবো, তুমি রুখতে পারবে? এখনো কোটি কোটি হিন্দু আমাদের ভাই বিষয়ে ভালোবাসে না, বাসে না? কথা বলো। তাহলে একটু বুঝে বুঝে করতে হবে না, হবে না? এবং আমার শেষ কথা, এই আইনটা শুধু কি মুসলমানদের বিরুদ্ধে, না এই আইনটা সংবিধানেরও বিরুদ্ধে? তাহলে সংবিধান কি শুধু মুসলমানদের না ভারতীয়দের? তাহলে এই আন্দোলন বুঝাতে হবে, গ্রামে গঞ্জে হিন্দু অমুসলিম ভাইদের ঘরেও বুঝাতে হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামগঞ্জে এখন আমাদের মিটিং চলছে, একদম গ্রামগঞ্জে, পাড়ায় 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 সর্ব লেভেলের মুসলিম হিন্দু সবাইকে বুঝাও। লোক তো বুঝতেই পারছে না, লোক ভাববে মুসলমানদের জায়গা নিয়েছে, মুসলমানরা তাই রাস্তায় নেবে দাদাগিরি দিচ্ছে। কথা বুঝাস? এটা তো ভুল মেসেজ যাচ্ছে। আরে মুসলমানদের জায়গা যেমন গেছে, মনে রাখবে এর থেকে বড় হলো সংবিধানকে কেন্দ্র সরকার হত্যা করছে, সংবিধানকে সংবিধানকে মিটিয়ে দিচ্ছে। এই অমুসলিম ভাইদের উচিত এক হতে হবে, তো সেটা বোঝাতে লাগবে না। হুট করে তুমি বলবে চলো বিশাল বড় জায়গায়, মানে অ্যাকচুয়ালি কি, খাবার যখন ইচ্ছা থাকবে না তখন প্ল্যান মাফিক পানিটা খাইয়ে পেটটা ভরিয়ে দে। দেখবেন না অনেক বিয়ে বাড়িতে যাবেন, ভালো শরবত করে, ভালো 2-3 গিলাস খাওয়া, শুনছেন না শোনেন না, 2-3 গ্লাস শরবত খাওয়ার পরে কি হবে ভাই এবারে? আর যে চালাক হয় সে এক ঢোক শুধু গলাটা ভিজিয়ে নেয়, পরে পানি খাবার অনেক টাইম আছে, এই টাইমটার পাবো না, আগে সব লিয়ায়, সব লিয়ায়। অতএব বড় প্রোগ্রামের টাইম আছে, সব জায়গায় করা দরকার ছিল, হুট করে দেখে ফেললি হলো। কথা বুঝছেন না? এটা ফাঁসা বা ষড়যন্ত্র আমার মনে হচ্ছে। এরপরেও বলছি যদি ফাঁসা বা ষড়যন্ত্র না হয়, তাহলে যে কটা কথা বললাম আওয়াজ তুলুন। 3 জন এমপি কেন যায়নি? রাজ্য সরকার অনাস্থা বিল ডেকে, নিন্দা বিল ডেকে সুপ্রিম কোর্টে যান, যতগুলো এমএলএ আছে কেস করুন। এবং ওয়াকাফকে দীর্ঘ বছর যারা ভোগ করছে, কি ওয়াকাফ ভোগ করছে না, কেন ওয়াকাফ বোঝেন? হ্যাঁ, আমার রাজ্যে 1,45,000 বিঘে ওয়াকাফ আছে। কথা বুঝে আসছে? 1,45,000 একর আমার রাজ্যে ওয়াকাফ আছে, শুনছেন তো? তাহলে এই ওয়াকাফ মধ্যে থেকে মাত্র 25-26 হাজার কম বেশি ওয়াকাফ উদ্ধার, বাকি সব নেতা মন্ত্রী তাদের আমলা চামচা সব দখল করে রেখেছে। এটা কি জুলুম নয়? এক কথা, এটা জুলুম নয়? তাহলে এটার বিষয় বলা দরকার আছে না? না, এটা আমি 10 বছর ধরে বলছি। এবার আমি সংক্ষেপ করছি। প্রথমেই বলেছিলাম কোন জায়গা যদি পড়ে থাকে জমি মাফিয়াদের নজর পড়বে না, পড়বে না। আপনার গাছ থেকে আম সবাই পেড়ে খাচ্ছে, আপনি কিছু বলেননি, কেন্দ্র শখ গেছে পুরো আম গাছ সমেত নিয়ে চলে যায়, ওটা আমার করে নেবো। 77 বছর আমাদের অকাপ ঝেড়ে খাওয়া হচ্ছে, আমরা 77 বছর প্রতিবাদ করিনি বলেই আজকে কেন্দ্র সরকার এই সাহসটা দেখালো। তাহলে আমাদের দোষ আছে না? নাই? আসো, সংগঠিত হতে হবে, কেন্দ্রের কালা কানুনকে মিটাতে হবে। যদি এই কানুনকে এখান থেকে বন্ধ না করতে পারি, আগামী দিন এত ভয়ানক ভয়ানক আইন করবে যাতে আমাদের নাগরিকত্ব চলে যাবে। অতএব এই যে ধরেছো, এটাকে ছাড়লে হবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর হলো এ কালা কানুনকে বাতিল করাবার অঙ্গীকার নিতেই হবে। আপনারা কি আমার সাথে অঙ্গীকার করবেন? হাত তুলে বলুন অঙ্গীকার করবেন, অঙ্গীকার করবেন। কিন্তু এর প্রসেসিং 3টে বলেছি। নাম্বার 1, আইনের অস্ত্র দিয়ে কাটো, সুপ্রিম কোর্টে চলো। নাম্বার 2, রাজ ক্ষমতা দিয়ে করেছে, সেকুলার দলগুলোকে এক জায়গায় নিয়ে তোমরা নিজেরা পাওয়ার তৈরি করো, করে তাদের উপর নির্ভর নয়, পার্টিশন ভাগিদারি, তাদের উপর নির্ভর করলে সে একই তো। যেমন বললো দিল্লি চল যাও, ওরম বলবে দিল্লি চল যাও, জিতার পরে বলবে দিল্লি চল যাও, না পার্টিশন। এই যে বলেছিলাম না চেয়ারের একটা পায়া, যদি আমার কথা মানতে, ইনি যদি মুখ্যমন্ত্রী থাকতো আর একটা পায়া যদি আমাদের থাকতো মুসলমানদের, তাহলে আজকে বলতে পারতাম না যান নাই পায়া খুলে নেবো, সরকার পড়ে যাবে। এই বুঝছেন না, বোঝেন না? এমনি বলিনি আমি,
কত মুসলমান আমার মা তুলে বাপ তুলে গাল দিয়েছে, কতজন আমাকে দালাল বলেছে। আল্লাহর কাছে আমি বিচার দিয়েছি, তার বিচার কিভাবে হবে তিনি ভালো জানে। তবে আগামী দিন দেখতে হবে, দেখতে হবে। মনে রাখবে আমার নবী, আমার হাসতে আমার নবী পাক বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার উম্মত লিডার অনেক বেরোবে, তোরা যদি বাঁচতে চাস কুরাইশের নেতৃত্ব মানবি। নবী এমনি বলে যায়নি, নবী এমনি বলে যাই রে। কেন? কুরাইশ তাদের নেতৃত্ব মানবি, তারা আমার খানদানের ছেলে হবে। কিন্তু আজকে সেই কুরাইশ বংশের ছেলে যখন বলেছিলাম, কত গালিগালাজ। আরে বাবা, ইনাকে 200 জায়গায় ভোট দিচ্ছ, দাও। আরে নিজের তো কমসে কম 90-80টা রাখো। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না?